নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2003 আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, the CG of a T section lamina 10 cm by 15 cm by 5 cm from the bottom is, এখানে বলছে যে একটা টি সেকশন ল্যামিনা রয়েছে যার সাইজ হচ্ছে 10 cm by 5 cm by 15 cm। এর সিজি এই টি সেকশনের বটম থেকে কোথায় লাই করবে সেটা এখানে জানতে চেয়েছে। তো প্রথম অপশন দেখে নিই। অপশন এ 5 সেন্টিমিটার, অপশন বি 7.85 সেন্টিমিটার, অপশন সি 7.5 সেন্টিমিটার, অপশন ডি 8.75 সেন্টিমিটার। এটা হলো একটা টি সেকশন যার সাইজ হলো 10 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। A T-shaped lamina is made from two rectangles of 10 cm by 5 cm. এই T-shaped ল্যামিনাটা দুটো রেক্ট্যাঙ্গেল দ্বারা তৈরি হয়েছে যার সাইজ হচ্ছে 10 cm by 5 cm। দুটো রেক্ট্যাঙ্গেলের সাইজই সেম। Centroid of each rectangle would be center point of rectangle where diagonal bisects each other. এখানে বলছে যে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড কোথায় লাই করবে, তাদের ডায়াগোনাল যেখানে পরস্পরকে বাইসেক্ট করেছে সেখানে প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড লাই করবে। দেন দ্য সেন্ট্রয়েড ডিস্টেন্স ফ্রম বটম, তাহলে এই টি সেকশনের বটম থেকে প্রত্যেকটা সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত হবে? রেক্ট্যাঙ্গেল 1 এর ক্ষেত্রে এই ডিস্টেন্স হবে 12.5 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার বাই 2, আর এটাকে আমরা y1 দিয়ে ডিনোট করছি। আর রেক্ট্যাঙ্গেল 2 এর ক্ষেত্রে এর মান হবে 10 সেন্টিমিটার বাই 2 আর 5 সেন্টিমিটার, এটাকে আমরা y2 দিয়ে ডিনোট করছি। তাহলে y বার এর মান কত হবে? y বার কি? y বার হলো বটম অফ টি সেকশন থেকে টি সেকশনের সিজির ডিস্টেন্স, দিস ইজ দ্য y বার। এর মান হবে a1 ইন্টু y1 প্লাস a2 ইন্টু y2 ডিভাইড বাই a1 প্লাস a2। এখানে a1 কি? a1 হলো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল 1 আর a2 হলো এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল 2। y1 y2 এই দুটো আমরা একটু আগে দেখলাম। তাহলে a1 এর মান কত হবে? 10 ইন্টু 5 সেন্টিমিটার স্কোয়ার আর 50 সেন্টিমিটার স্কোয়ার। a2 এর মানও সেম হবে, তার কারণ হচ্ছে দুটো রেক্ট্যাঙ্গেল সেম সাইজের। তাহলে এই প্রত্যেকটা মান যদি আমরা এই ফর্মুলাতে বসাই তাহলে সেখানে y বারের মান পাওয়া যাবে 8.75 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি 8.75 সেন্টিমিটার, মানে টি সেকশনের বটম থেকে 8.75 সেন্টিমিটার ওপরে এই টি সেকশনের সিজি লাই করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, if capital D and small d are external and internal diameter of a circular shaft respectively, its polar moment inertia is। এখানে বলছে যে একটা সার্কুলার শ্যাফট আছে যার ইন্টারনাল ডায়ামিটার স্মল ডি অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার ক্যাপিটাল ডি, তাহলে এর পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? প্রথমে অপশন দেখে নিই। অপশন এ π/2 into capital D to the power 4 minus small d to the power 4, option B π/64 capital D to the power 4 minus small d to the power 4, option C π/4 into capital D to the power 4 minus small d to the power 4, option D π/32 into capital D to the power 4 minus small d to the power 4। পোলার মোমেন্ট অফ ইনার্সিয়াকে জে দিয়ে ডিনোট করা হয়, জে ইজ ইকুয়াল টু 2 ইন্টু মোমেন্ট অফ ইনার্সিয়া হয়। তাহলে কোনো একটা সার্কুলার শ্যাফটের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়? I ইজ ইকুয়াল টু π/64 ইন্টু ক্যাপিটাল D to the power 4 minus small d to the power 4 or external diameter to the power 4 minus internal diameter to the power 4। তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়ার মান কত হবে? π/32
ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, π/32 ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন অকার ইন। এখানে বলছে যে নিচের কোনটাতে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন দেখা যায়। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ ক্যান্টিলিভার বিম উইথ পয়েন্ট লোডস, অপশন বি সিম্পলি সাপোর্টেড বিম, অপশন সি ওভারহ্যাঙ্গিং বিম উইথ ইউডিএল, অপশন ডি সিম্পল বিম উইথ মোমেন্ট অ্যাট ওয়ান এন্ড। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ওভারহ্যাঙ্গিং বিম উইথ ইউডিএল। ওভারহ্যাঙ্গিং বিমে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন দেখা যায়। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন মানে কি? পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন মানে হলো বেন্ডিং মোমেন্ট যেখানে তার সাইন চেঞ্জ করে, সেটাকে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন বলা হয়। তাহলে ওভারহ্যাঙ্গিং বিমে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন দেখা যায়। এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, ফর নো টেনসাইল স্ট্রেস induced in a gravity dam of base width b, the eccentricity E lies within। এখানে বলছে যে একটা গ্র্যাভিটি ড্যাম আছে যার বেস উইথ হলো বি, এর ইসেন্ট্রিসিটি কোথায় লাই করলে কোনো টেনসাইল স্ট্রেস ওই গ্র্যাভিটি ড্যামে ইনডিউস হবে না। প্রথমে অপশন দেখে নিই। অপশন এ b/2 মানে উইথ বাই 2, অপশন বি b/6, অপশন সি b/3, অপশন ডি b/4। দেখে নেওয়া যাক। দ্য রেজাল্টেন্ট অফ অল ফোর্সেস, হাইড্রোস্ট্যাটিক ওয়াটার প্রেশার, uplift pressure and self weight of the dam should always lie within the middle third of the base for no tension। এটা দা হবে THE। তো এখানে বলছে যে কোন একটা গ্র্যাভিটি ড্যামের যে রেজাল্টেন্ট ফোর্স আছে সেটা কি কি? হাইড্রোস্ট্যাটিক ওয়াটার প্রেশার, আপলিফট প্রেশার আর সেলফ ওয়েট, এটাকে সবসময় মিডিল থার্ডে লাই করতে হবে ফর নো টেনশনের জন্য। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, b/3। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ L ইজ উইথ এ টোটাল UDL W, দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ দ্য বিম। এখানে বলছে যে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, যার লেন্থ হচ্ছে L এবং যার উপর একটা ইউডিএল অ্যাক্ট করছে, যার টোটাল মান হলো W। তাহলে এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ WLQ/48EI, অপশন বি WLQ/3EI, অপশন সি 5WLQ/384EI, অপশন ডি WL⁴/8EI। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, 5WLQ/384EI। তো অনেক জায়গায় ডিফ্লেকশনের মান দেওয়া থাকে 5WL⁴/384EI। সেটা কেন? তার কারণ হচ্ছে এখানে ইউডিএল এর টোটাল মান দিয়ে দিয়েছে। যদি ইউডিএল এর মান W পার ইউনিট লেন্থ বলতো তাহলে সেক্ষেত্রে এর মান হতো 5WL⁴/384EI। আর যদি এখানে ইউডিএল এর বদলে পয়েন্ট লোড থাকতো তাহলে সেক্ষেত্রে অপশন এ কারেক্ট হতো, WLQ/48EI। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, এ সিম্পল ট্রাস ফ্রেম স্যাটিসফাই দ্য কন্ডিশন। এখানে বলছে যে একটা সিম্পল ট্রাস ফ্রেম নিচের কোন ফর্মুলাকে মেনে চলে। তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ m = 2j-3, অপশন বি m = 2j-1, অপশন সি m = 2j+3, অপশন ডি j = 2m-3। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, m = 2j-3, যেখানে m = মেম্বার আর j = জয়েন্ট। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7,
If L is the length of a column hanged at both ends and EI is the flexural rigidity, then the critical load is equal to, এখানে বলছে একটা কলম আছে যেটা both end hinged এবং যার লেন্থ হচ্ছে L আর EI হচ্ছে এর ফ্লেক্সচারাল রিজিডিটি, তাহলে এর ক্রিটিক্যাল লোড এর মান কত হবে? তো প্রথমে অপশন দেখে নিই। অপশন এ পাই স্কোয়ার EI বাই এল স্কোয়ার, অপশন বি পাই স্কোয়ার EI বাই 2L স্কোয়ার, অপশন সি পাই স্কোয়ার EI বাই রুট ওভার অফ 2 ইন্টু এল স্কোয়ার, অপশন ডি পাই স্কোয়ার EI বাই 4L স্কোয়ার। তো দেখে নিই। অ্যাকর্ডিং টু ইউলার্স থিওরি, ক্রিপলিং লোড ECR is equal to pi square EI by L E square. L E কি? L E is equal to effective length. Effective length. Effective length LE of column is defined as the distance between two adjacent point of zero bending moment or point of contraflexion. এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। End condition and effective length. যদি end conditionে both end hinged হয় তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ লেন্থ এর মান অরিজিনাল লেন্থের সঙ্গে সমান হবে। তো আমাদেরকে প্রশ্নে এটাই বলেছে যে বোথ এন্ড হিঞ্জড, তাহলে এখানে এল ই ইজ ইকুয়াল টু এল হবে, তাহলে সেক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট হবে, পাই স্কোয়ার EI বাই এল স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ফাইন্ডিং আউট ফোর্সেস ইন এ ডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচার, the method usually not adopted is, এখানে বলছে যে কোনো একটা ডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচারে ফোর্সকে বার করার জন্য আমরা যে ইকুয়েশন বা যে মেথড ইউজ করে থাকি, নিচের কোন মেথডটা এই ডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচারের ফোর্সকে ফাইন্ড আউট করার জন্য ইউজ করা হয় না। তো প্রথম অপশন দেখিনি। অপশন এ মেথড অফ জয়েন্টস, অপশন বি গ্রাফিক্যাল মেথড, অপশন সি মেথড অফ সেকশন, অপশন ডি এনার্জি মেথড। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি এনার্জি মেথড অর স্ট্রেন এনার্জি মেথড। স্ট্রেন এনার্জি মেথড ডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচারের ফোর্সকে ফাইন্ড আউট করার জন্য ইউজ করা হয় না, এটা ইনডিটারমিনেট ফ্রেম স্ট্রাকচারের ফোর্সকে ফাইন্ড আউট করার জন্য ইউজ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, Rankine's formula for crippling load P is crushing load by 1 plus alpha into L by 2 square. The value of alpha for mild steel is, এখানে বলছে যে Rankine's formula ক্রিপলিং লোডের জন্য কি, P is equal to crushing load divided by 1 plus alpha into L by K whole square. ক্রিপলিং লোডকে আমরা পিসি ক্রাসিং লোডকে আমরা পিসি ধরে নিচ্ছি। তাহলে এখানে আলফার মান বার করতে হবে কার জন্য, ফর মাইল্ড স্টিল। তো প্রথম অপশন দেখে নিই। অপশন এ 1/750, অপশন বি 1/7500, অপশন সি 1/1600, অপশন ডি 1/10,000। তো দেখে না যাক। Rankine's crippling load P is equal to PC divided by 1 plus alpha into L by K whole square. এখানে PC কি, PC হলো ক্রাসিং লোড, আলফা হলো Rankine কনস্ট্যান্ট। মাইল্ড স্টিলের ক্ষেত্রে এর মান কত হবে সেটাই আমাদেরকে বার করতে বলেছে। L is equal to length, K is equal to radius of gyration, আর lambda is equal to slenderness ratio। আচ্ছা, এখানে ল্যামডা আমি কেন লিখেছি? এখানে ল্যামডা লেখার কারণ হচ্ছে স্লেন্ডারনেস রেশিও ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই কে। তো এখানে আমরা এটা লিখতে পারি যে পিসি ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু ল্যামডা। সূত্রটাকে এইভাবে লেখা যায়, সেই জন্য এখানে আমি ল্যামডাকে লিখেছি আর কি। তো র্যানকাইন কনস্ট্যান্ট ফর রট আয়রন এর মান হয় 1/9000 or 1/9000। কাস্ট আয়রনের ক্ষেত্রে মান হয় 1/1600। মাইল্ড স্টিলের ক্ষেত্রে মান হয় 1/7500, আর স্ট্রং স্টিম বারের ক্ষেত্রে মান হয় 1/750।
তো আমাদেরকে এখানে মাইলস্টোনের ক্ষেত্রে বার করতে বলেছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1 in 7500। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। In a singly reinforced beam, if the permissible stress in concrete reaches earlier than permissible stress in steel, the beam section is called। এখানে বলছে যে একটা সিঙ্গলি রেনফোর্স বিম আছে, একটা সিঙ্গলি রেনফোর্স বিম আছে যেটার কংক্রিটের পারমিসিবল স্ট্রেস আগে পৌঁছাচ্ছে এবং স্টিলের পারমিসিবল স্ট্রেস তারপরে পৌঁছাচ্ছে। মানে কি? মানে হলো যখন এটা উপর লোড দেয়া হচ্ছে, এটা একটা লিমিট অবধি লোডকে অ্যাবজর্ব করতে পারবে, তারপরে এটা আর অ্যাবজর্ব করতে পারবে না এবং এটা ভেঙে যেতে চাইবে। তো এই যে মুহূর্ত পর্যন্ত এই কংক্রিট এই লোডটাকে অ্যাবজর্ব করতে পারছে বা এই লোডটাকে নিতে পারছে বা ক্যারি করতে পারছে, সেই লোডটাকে বলা হয় এর পারমিসিবল স্ট্রেস। তো এই বিমের ক্ষেত্রে বলছে যে পারমিসিবল স্ট্রেস কংক্রিটের আগে রিচ করছে এবং তারপরে স্টিলের পারমিসিবল স্ট্রেস রিচ করছে। তাহলে এই সেকশনকে কি সেকশন বলা হয়? প্রথম অপশন দেখে নিই। অপশন এ আন্ডার রেনফোর্স সেকশন, অপশন বি ক্রিটিক্যাল সেকশন, অপশন সি ওভার রেনফোর্স সেকশন, অপশন ডি ইকোনমিক সেকশন। এখানে স্টিলের পারমিসিবল স্ট্রেস পরে রিচ করছে, তার মানে কি? তার মানে হলো এখানে যা স্টিল দেওয়ার কথা তার থেকে বেশি স্টিল এর মধ্যে প্রোভাইড করা হয়েছে, সেই কারণে স্টিলের পারমিসিবল স্ট্রেস পরে রিচ করছে। তাহলে যে বিমে বেশি রড দেয়া হয় বা যে সেকশনে বেশি রড দেওয়া হয় সেই সেকশনকে আমরা কি সেকশন বলে থাকি? ওভার রেনফোর্স সেকশন। কারণ রড বেশি দেওয়া হয়েছে, সেই জন্য রডের পারমিসিবল স্ট্রেস পরে রিচ করছে, মানে স্টিল লোডটাকে অ্যাবজর্ব করতে পারছে। কংক্রিট সেই লোড অ্যাবজর্ব করতে পারছে না, সেই জন্য কংক্রিট আগে পারমিসিবল স্ট্রেসে পৌঁছে যাচ্ছে, কিন্তু স্টিল লোডটাকে অ্যাবজর্ব করতে পারছে যেহেতু এর মধ্যে যা রড দেওয়ার কথা তার থেকে বেশি রড দেওয়া হয়েছে। তাহলে যদি বেশি রড দেওয়া হয় তাহলে সেই সেকশনকে কি বলা হবে? ওভার রেনফোর্স সেকশন। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন সি ওভার রেনফোর্স সেকশন। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।